তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা যেটা দেখেছেন সঠিক দেখেছেন। থাম্বনেল কেন এবং আমার টাইটেল কেন, আমাকে বিরাট চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চলছে। আপনারা জানেন সকলে আমি অসুস্থতার মধ্যে আছি, তবু আমি মানুষের পাশে যাওয়ার চেষ্টা নিয়েছি, অনেক মানুষের কাছে যাওয়ার চেষ্টা নিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ ঢোলাহাট থানার প্রশাসনকে মেনশন করে করা হচ্ছে। সঠিকভাবে আপনারা তদন্ত করুন, তারপর আপনারা পদক্ষেপ নিন। হ্যাঁ, আমি এমজি বলছি। বন্ধুরা আপনারা সকলেই আমাকে চেনেন এমজি নামে। আমার নাম মোজাফফর ঘোরামি। আপনাদের কাছে আমি এমজি নামে পরিচিত। আমার বিগত দিনের ইতিহাস আপনারা সকলেই জানেন, আমার সাথে কী ঘটেছে না ঘটেছে এবং আমি কেমনভাবে পাশে দাঁড়িয়েছি মানুষের। আজকের আমার পিছনে, আজকের আমাকে ক্ষতি করার জন্য পুরো পরিকল্পনা করে পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর একটা চক্রান্ত চলছে। এবং আমি এই ভিডিওটা আজকের করতে চাচ্ছিলাম না, কারণ এমন একটা মানুষকে নিয়ে ভিডিওটা করা হবে, যদি বা আমি মানুষের ফেস কিংবা নাম আমি উল্লেখ করব না। যদি আমি মানুষের ফেস এবং নাম উল্লেখ করি, এতে করে যাদেরকে নিয়ে যারা আমাকে ফাঁসাতে চাইছে তাদের ভবিষ্যৎ নষ্ট হবে। আমি চাইছি না এমন কাজ করতে। হ্যাঁ, আমাকে এমনভাবে ফাঁসানোর চক্রান্ত চলছে, নারী পাচার কেসে আমাকে ফাঁসানোর চক্রান্ত চলছে। এবং আপনারা আমাকে সকলেই চেনেন আমি কেমন ধরনের মানুষ, আমি কি করি পাবলিকের জন্য, অসহায় মানুষদের জন্য কি করি। আমি যেখানে থাকি এবং আশেপাশে গ্রামে আমি যেমনভাবে মানুষের পাশে দাঁড়াই, এটা সহ্য হচ্ছে না কিছু কিছু মানুষের, একদমও তো হচ্ছে না কিছু কিছু মানুষের। আমি যে বুথে থাকি, বুথ স্তরে, গ্রাম স্তরে এরিয়ায় আমি থাকি, সেখানে বুথ স্তরে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সহ্য হচ্ছে না আমি মানুষের পাশে দাঁড়াচ্ছি। কেন কেন আমি এত উপকার করছি মানুষের? আমি কোনো রকম পলিটিক্যাল কথাবার্তা বলবো না এখানে, কোনো রকম পলিটিক্যাল কথাবার্তা বলবো না। জাস্ট আমার সাথে যে ঘটনা ঘটাচ্ছে আমি তার বিরোধিতা করছি এটা। এবং পুলিশকে আমি এবং প্রশাসনকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা সঠিক তথ্য নিন। আমার কাছে সেই প্রমাণ আছে, আপনারা আমার কাছ থেকে সঠিক প্রমাণ নিন, নিয়ে তদন্ত করে তারপরে অ্যাকশন নিন আপনারা। হ্যাঁ, মূল ভিডিওতে আসি। আমি একটা পরিবারকে সবসময় প্রতিনিয়ত সাহায্য করে থাকি। সেই পরিবারকে আমি ভিডিওতে আনি না, কারণ সেই পরিবারের দুটো যুবক মেয়ে আছে এবং তারা চায় না সোশ্যাল মিডিয়াতে আসতে, এবং আমিও চাই না যে তারা সোশ্যাল মিডিয়াতে আসুক, তাদের ফেস সোশ্যাল মিডিয়াতে দেখুক। তাদেরকে হাতিয়ার বানিয়ে আমাকে ফাঁসানো চক্রান্ত করছে, তাদেরকে ব্যবহার করে। এবং সেই পরিবারকে আমি প্রতিনিয়ত সাহায্য করে থাকি। সেই পরিবারের বাবাকে, মাকে, তাদেরকে দিয়ে আমাকে এতভাবে ফাঁসানো চক্রান্ত চলছে। বিস্তারিত আমি জানাচ্ছি, ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের রিকোয়েস্ট করছি। আমি চেকআপে যাচ্ছিলাম, চেকআপে যাওয়ার পথে ওই যে দুটো যুবক মেয়ে থাকে, ওরা কিন্তু বাড়িতে থাকে না, ওরা দিল্লিতে, মানে লোকের বাড়ি যে কাজ করে না, গরিব পরিবারের ক্ষেত্রে তো দিল্লিতে কাজ করে এবং কলকাতাতে লোকের বাড়ি কাজ করে। আমি ডায়মন্ডে যাচ্ছিলাম চেকআপে যাওয়ার জন্য। রাস্তাতে মেয়েটা হাত তুলে দাঁড় করালো যে দাদা আমাকে একটু লক্ষ্মীকান্তপুর পর্যন্ত নামিয়ে দেবে। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, কেন লক্ষ্মীকান্তপুর পর্যন্ত নামিয়ে দেবো না, আমি যেহেতু ওই রাস্তা দিয়ে যাচ্ছি, যেহেতু তোমার গাড়ি ভাড়াটা বেঁচে যাবে। আমি সেই উদ্দেশ্য নিয়ে মেয়েটাকে আমার গাড়িতে তুললাম এবং মেয়েটার বাবা পিছনে ছিল, দেখেছে সম্পূর্ণটা দেখেছে। আমি মেয়েটাকে গাড়িতে তুললাম। মেয়েটা কিছুক্ষণ গিয়ে, মেয়েটা কিন্তু এখনও পর্যন্ত নাবালিকা, সাবালিকা নয়, দুটো মেয়ে সবই নাবালিকা। কিন্তু আমি আজ পর্যন্ত মানে জানতাম না যে নাবালিকা মেয়েদেরও বিয়ে হয়, তাদের পরিবারের ক্ষেত্রে হয়েছে। আমি যাচ্ছিলাম, মেয়েটা আমার কাছ থেকে লিফট চাইলো। আমি বললাম হ্যাঁ বোন গাড়িতে বসো, আমি নামিয়ে দিচ্ছি তোমাকে। আমি আমার নিজের বোনের থেকেও বেশি বড় দেখি ওদের চোখে, আমার চোখে ওদেরকে আমার বোনের থেকেও বেশি উঁচু চোখে দেখি আমি ওদেরকে নিলাম। নিয়ে লক্ষ্মীকান্তপুরে যাওয়ার আগে ঢোলাহাট বলে, যেটা আমি যেখানে থাকি ওখানে যে পুলিশ স্টেশন, ঢোলাহাটে মেয়েটা নেমে গেল। কিন্তু নামার আগে আমার কাছ থেকে বললো যে দাদা একটা ফোন করা যাবে, ওর কাছে ফোন নেই। আমি বলি হ্যাঁ নিশ্চয়ই, কেন না, কলটা করো। বলে আমি গাড়ি চালাচ্ছিলাম, মেয়েটা পিছনে বসে কল করলো। কি কথা বললো তো আমি শুনতে পাইনি অতটা। ঢোলাহাটে গিয়ে মেয়েটা বলছে দাদা আমাকে এখানে নামিয়ে দাও। আমি বললাম ঠিক আছে, নেমে যাও বোন। নেমে গেল। আমি আমার চেকআপের জন্য ডায়মন্ডে চলে গেলাম। আমি আমার কাজ মিটিয়ে আমি যখন ফিরছি, ফিরে ওই যে লোকটার কাছে আমি
আমার যেন কিছু একটা ডাউট লাগলো। আমি ওই লোকটার কাছে আসলাম, এসে ওর পরিবারের কাছে এসে বললাম যে বাবু তোমার মেয়ে কি কলকাতায় কাজে চলে গেছে? তখন লোকটা আমাকে বলছে যে না, মেয়েটা একটা ছেলে নিয়ে চলে গেছে, নাবালিকা মেয়ে, অল্প বয়স তো, বুঝতে পারেনি বিষয়টা। প্রত্যেকের ক্ষেত্রে এমনটাই হয়। মেয়েটা ছেলে নিয়ে চলে গেছে আমার কাছে বলছে, আর কাঁদছে। আমি তখন কি বলবো সেখানে? আমার তো কিছু বলার নেই। তখন আমাকে বলছে যে বাবু আমার মেয়েটা আমাকে ফিরিয়ে এনে দাও, আমার মাথার উপরে অনেক দেনা আছে, অনেক দেনা, মাথার উপরে অনেক চাপ আছে। সত্যি চাপ থাকারই কথা, কারণ ওই পরিবারের একটা বড় মেয়ে এখনও পর্যন্ত জেল খাটছে, পুলিশ হেফাজতের মধ্যে আছে এখনও পর্যন্ত, আজকে 4 বছর হয়ে গেছে। আমি সেই পুরানো কথা তুলতে চাই না। এবং কি কারণে? কারণ ওনার যে বড় মেয়েটা ছিল, উনি পতিতালয়ে যৌনকর্মী হিসেবে কাজ করত। যৌনকর্মী হিসেবে, হ্যাঁ নিশ্চয়ই যৌনকর্মী হিসেবে কাজ করেন, আপনার সংসার চালান, যাই খুশি তাই করেন। কিন্তু ওই মেয়েটা একটা বাচ্চা পাচার কেসে জেল হয়ে গেছে। যাই হয়েছে, তারপর থেকে লোকটার আর্থিক অবস্থা এতটাই ভেঙে গেছে ধারণার বাইরে। একদম টোটালি ওনার কাছে টাকাই থাকে না, মানে যা ইনকাম করে সংসারটুকু পর্যন্ত চালানোর মতো সামর্থ্য নেই ওনাদের। আমি বললাম যে কিভাবে আমি তোমাকে সহযোগিতা করতে পারি বলো মেয়েটাকে ফিরিয়ে আনতে হলে। লোকটা আমাকে বলল যে বাবু তুমি আমার বড় ছেলের মতো, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। সবকটা মেয়ে, একটাই মাত্র ছোট্ট ছেলে একদম, সে তো কিছু করতে পারবে না। আমাকে বলল পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তুমি একমাত্র আমার ছেলের মতো, বড় ছেলের মতো হয়ে আমার পাশে দাঁড়াও। আমি বললাম নিশ্চয়ই, কেন না দাঁড়াবো না তোমার পাশে, এতদিন আমি দেখে এসেছি, আর কেন দেখবো না। কিন্তু আমি জানতাম না যে আর একটা যে মেয়েটা বাড়িতে আছে, দুটো বললাম না, দুটো যুবক মেয়ে আছে, আর একটা যে মেয়ে আছে তার বিয়ে হয়ে গেছে, গোপনে বিয়ে দিয়েছে ওনাদের। আমি জানতাম না। আমাকে বলছে মেয়েটাকে আমার বাড়িতে ফিরিয়ে আনতে হবে। আমি ছেলেটাদের ওখানে মেয়েটা পৌঁছানোর মাত্রই ছেলেটার পরিবার থেকে মেয়ের বাবার কাছে ফোন আসে যে আপনার মেয়ে আমাদের এখানে চলে এসেছে, আপনারা কি করবেন বলুন। তখন মেয়েটার বাবা আমাকে দিয়ে ফোন দিল, আমার কাছে রেকর্ড পর্যন্ত আছে এখন। মেয়েটার বাবা আমাকে দিয়ে ফোন দিল, আমি বললাম যে বাবু বিয়ে শাদী দেবেন না, বিয়ে শাদী কোনো রকমভাবে দেবেন না, আমরা যাচ্ছি ওখানে গিয়ে বসে কথাবার্তা হবে। তখন ছেলেটার পরিবার এত ভদ্র, আমাদেরকে বললো ঠিক আছে আপনারা আসেন। আমরা গেলাম গিয়ে ওখানে বসলাম, ওরা জল দিল। আমি রোজা করিনি, আমি এই অবস্থায় তবুও গিয়েছি ওনাদের বাড়িতে, ওই লোকটার সাথে করে নিয়ে। আমাদেরকে জল দিল, যেমন আত্মীয় আপ্যায়ন করে ঠিক তেমনই করলো। এবং পরিবেশ খুব ভালো ছেলেটাকে দেখতে অতটা খারাপ নয়, নিশ্চয়ই ভালো ছেলে। মেয়েটার পরিবার থেকে যে বাবা গিয়েছে, সে গিয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি যেতে চাও? মেয়েটার বয়স 17+ এরকম হবে। তুমি কি যেতে চাও বাড়িতে? 16+ কি 17+ হবে, আমার তো ততটা খেয়াল নেই। তখন মেয়েটা পরিষ্কারভাবে বললো যে না, আমি যেতে চাই না, আমি আমার স্বামীর বাড়ি থাকতে চাই, আমি এখানে বিয়ে করব, যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করব, তার কাছেই সারা জীবন থাকবো। এবং আমি থ্রেট দিলাম ছেলের পরিবারকে যে প্রশাসনিকভাবে যদি যায় তাহলে ফেঁসে যাবেন আপনারা কি করবেন করুন, মেয়েটাকে এখানে রাখবেন না। তখন ছেলের পরিবার থেকে মেয়ের পরিবারকে বলল যে ঠিক আছে, আপনারা যদি বা পারেন আপনার মেয়েকে আপনারা নিয়ে যান, মেয়ে যদি বা স্বেচ্ছায় যেতে চায় তো নিয়ে যান, আমাদের কোনো আপত্তি নেই এখানে। ভালো কথা। ছেলের পরিবার থেকে যখন সম্মতি দিয়ে দিয়েছে, মেয়ের পরিবার গিয়ে মেয়েটাকে নিয়ে চলে এসে মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি যেতে চাও বাবু? তখন সে বলছে আমি যাব না। মেয়ের বাবা আমাকে বললো যে চল বাবু চলে যাই, বলে মেয়েটাকে ওখানে রেখে দিয়ে 2 দিন ওখানে ছিল মেয়েটা ছেলের বাড়িতে। মেয়েটাকে রেখে দিয়ে ওনারা বাড়িতে চলে আসে আমাকে নিয়ে, এবং আমাকে বলছি কীরকমভাবে কী করলে হয় বলো, আমার ছেলে খুব পছন্দ, পরিবার খুব পছন্দ, আমি আত্মীয়তা করতে চাই। আমি দেখো যদি আত্মীয়তা করতে হয় তাহলে এখন পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না, ওখান থেকে মেয়েটাকে নিয়ে এসে বাড়িতে রাখেন, প্রাপ্তবয়স্ক হলো, তারপরে দুজনা সংসার করবে। মেয়েটাও রাজি হয়ে গেল, মেয়ের পরিবার রাজি, ছেলের পরিবার রাজি। দুটো পরিবারের ফোনে কথা হয়েছে, সেই রেকর্ড পর্যন্ত আমার কাছে আছে। এবং মেয়ের পরিবারের থেকে কাজী পাঠানোর কথা ছিল, সাক্ষীকে আমি থাকবো, আমি সাক্ষী, কাজী পাঠানোর কথা ছিল।
আমাকে বিস্তারিতভাবে বলেছে এবং এই সকল রেকর্ডিং আমার কাছে আছে। আমি এই সকল কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতাম না। সত্যি আজকের আমার উপরে যখন চাপ আসছে না, আমাকে পরিকল্পনা করে ফাঁসানোর চেষ্টা করছে, আমি এই কারণে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো তুলে ধরছি। এবং ঢোলাহাট থানার প্রশাসনকে আমি রিকোয়েস্ট করে বলছি, আপনারা সঠিক তদন্ত করুন, তারপরে আপনারা সিদ্ধান্ত নিন। যেটা আপনাদের সঠিক মনে হবে সেটাই করুন। আমার কাছে সেই প্রুফ পর্যন্ত আছে। বলছি তারপরে ঘটনাটা কি হয়েছে। আমাকে নারী কেছে ফাঁসাচ্ছে, আমি তো বুঝতে পারছি না যে পরিকল্পনা করে চলছে এটা। আমাকে নিয়ে রাত্রেবেলা কথাবার্তা বললো যে বাবু তুমি যাবে সকালবেলা, গিয়ে তুমি ওখানে মাওলানা মুসলিম শরিয়াত অনুযায়ী তো মাওলানাটাকে একটা বিয়ে মতো করে দেয়, দিয়ে বাড়ি চলে আসবে মেয়েটা। আমি সকালবেলা উঠে চেক আপে যাওয়ার কথা, আমাকে কিছু বলেনি। আমিও বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি আমার চেক আপে চলে গেলাম। চেক আপ থেকে ফিরে আসছি, মেয়ের পরিবার থেকে চলে গেছে তাদের বাড়িতে। মেয়ের যে আর একটা বোন বাড়িতে ছিল, সেই বোনটা চলে গেছে তাদের বাড়িতে। মেয়ের বাবা, মেয়ের যে আর একটা বোন আছে, তারা চলে গেছে ছেলের বাড়িতে। গিয়ে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে মানে বিয়ে দিয়ে মেয়েটাকে নিয়ে চলে আসার পরিকল্পনা করলো। আমাকে তো কিছু বলেনি, আমি তো জানতামই না এসব বিষয়। আমি আমার চেক আপে চলে গেছি, আমার শরীর নিয়ে, আমার নিজের শরীর খারাপ, আমি সেদিকে ছুটছি। কিন্তু ওদের প্ল্যানিং করে চলছে, পুরো পরিকল্পিতভাবে প্ল্যানিং করা। আমি বাড়িতে আসলাম, আমি এখন তামিমের বাড়ি থেকে চলে এসেছি। আপনারা সকলেই হয়তো এই বিষয়ে জানবেন না, কারণ ভিডিওটা আমি আপলোড দিইনি এখনও, আমার নিজের শরীর খারাপ বলে। বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমি শুনতে পাচ্ছি যে মেয়ের পরিবার থেকে আমার উপরে এলিগেশন লাগাচ্ছে যে আমি মেয়েটাকে কিডন্যাপ করতে চেয়েছি। হ্যাঁ, আমি এই এমজি মেয়েটাকে কিডন্যাপ করতে চেয়েছি, এটা মেয়ের পরিবার থেকে বলছে। সত্যি ভাবতেও খারাপ লাগে। কার জন্যে কি করবে? যার জন্য করবে চুরি, সেই তো বলবে চোর বর্তমানে দুনিয়াটা। তাহলে কার জন্যে কি করবে? আমার তখন মাথা ঘুরে গেছে যে কিভাবে আমাকে ফাঁসাতে পারে। আমাকে ফাঁসাচ্ছে তখন, যে মেয়েটাকে নিয়ে কিডন্যাপ কেস দেবে আমার নামে। কিডন্যাপ করার একটা মানে প্ল্যানিং আমি করেছি ওর মেয়েটাকে নিয়ে। মেয়েটাকে তো আমি কিডন্যাপ করতে চাইনি, আমি মেয়েটাকে কিডন্যাপ করেছি। আমি চেয়েছি ওই পরিবারের হেল্প করতে। যাই হোক, আমার নামে নানা রকমভাবে থানায় কমপ্লেন দিল মেয়েটাকে নিয়ে। মেয়েটা এখনও তো প্রাপ্তবয়স্ক হয়নি। এবং মেয়ে যে ওখানে ভিডিও করেছে, মানে মেয়ে যে ওখানে বিয়ে করেছে, মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে গিয়েছে, খাওয়া হচ্ছে, সব ভিডিও ফুটেজ এবং ফটো এবং অডিও রেকর্ডিং, যে কথা হয়েছে ছেলের পরিবার মেয়ের পরিবার, সব আমার কাছে আছে। আমি এগুলো প্রশাসনের কাছে নিশ্চয়ই দেব যখন আমার নামে এই সকল এলিগেশন উঠছে। আমি জাস্ট সেই সময়টুকু অপেক্ষা করছি। আমি এগুলো চাইলে আমি এখানে ডিসপ্লেতে দিয়ে দিতে পারতাম, ছেলের ফটো, মেয়ের পরিবারের ফটো। না, আমি চাইছি না, কারণ ওই পরিবারটার ভবিষ্যৎ নষ্ট আমি চাই না। খুবই অসহায় পরিবার। হ্যাঁ, কেন এটা করছে? এই যে শুরু থেকে বললাম না আপনাদেরকে, যে শুরুতে বললাম যে এই বুথ স্তরে যারা নেতৃত্ব দিচ্ছে না, নাম বলবো না আমি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং এই যে বুথে আপনারা যাদেরকে দায়িত্ব রেখেছেন, বুথ সম্পাদক, বুথ এই উমুক তুমুক, এই সকল যে দায়িত্বে, তারা আমাদের কাজ দেখে ফাটছে। আমি তো কোনো পলিটিক্যাল কোনো রকম মোটিভ নিয়ে কাজ করছি না, এবং আমি যে পলিটিক্যাল ক্ষতি করছি তা তো নয়। নিশ্চয়ই আমার অধিকার আছে মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য, মানবিক কর্তব্য আমার। আমি সেই হিসেবে দাঁড়াই। এমনকি সেই রেকর্ড পর্যন্ত আছে, মেয়ের মা স্বীকার করছে যে আমি কেস করতে চাইনি এমজির নামে, আমি চাইছি না এমজির নামে। কিন্তু এখানে যে ছোট্ট পলিটিক্যাল যে পলিটিক্স চলছে, সেটা তো আর আমি বুঝতে পারছি না। বলছে ও প্রেশার ক্রিয়েট করছে আমাকে যে কেস করো এমজির নামে, যাবতীয় যা খরচা হয় আমি করব। সেই পলিটিক্যাল নেতাটা বলছে যে যাবতীয় যা খরচা হয় আমি করব। আমাকে ফাঁসাতে এত উঠে পড়ে লেগেছে কেন? হ্যাঁ বাবু, আমি কি ক্ষতি করেছি তোমাদের? আমি তো কোনো ক্ষতি করিনি তোমাদের। আমি কি ক্ষতি করেছি? মানুষের পাশে দাঁড়ানো তো ক্ষতি নয়।
কেন ক্ষতি করছো আমাদেরকে নিয়ে বলো? আমি রিকোয়েস্ট করছি ঢোলহাট থানা প্রশাসনকে, আপনারা সঠিক তদন্ত করুন। আমার কাছে সেই এভিডেন্সগুলো আছে, ছেলে এবং মেয়ের বিয়ে হয়েছে দুটো পরিবারের সম্মিলিতভাবে। কাজীটাকে বিয়ে হয়নি, মাওলানাটাকে ওরা বিয়ে করিয়েছে দুটো পরিবারের সম্মিলিতভাবে। মেয়ে ওখানে গিয়ে ছেলের পরিবারের সাথে ভিডিও করেছে, ছেলের পরিবার মেয়ের পরিবার একসাথে বসে খাওয়া করেছে। তারপরে কিন্তু সেখানে আমার তো কোনো দোষ নেই, কেন আমাকে ফাঁসাতে চাচ্ছেন? না, এটা করা ঠিক হচ্ছে না বাবু। আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমাকে নিয়ে এমন মিথ্যা এলিগেশন তুলবেন না। আমার বিষয়ে জানুন, আমার বিষয়ে খোঁজ নিন, সঠিক তদন্ত করে আমার উপরে দোষ চাপান, আমি মেনে নেব যে হ্যাঁ আমার দোষ। এবং এমনকি ওই মেয়েটাকে দিয়ে, মেয়ের পরিবারকে দিয়ে চাপ দেওয়া হয়েছে যে দাবি কর, এমজির উপরে দাবি করো, একটা বড় অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট দাবি করতে বলছে, ক্ষতিপূরণ। আমি ক্ষতিপূরণ দেব। সংসার করবে তুমি, সংসার করবে তোমার মেয়ে, আমি ক্ষতিপূরণ দেব। এবং ছেলের পরিবারের কাছে নাকি এরকম একটা অ্যামাউন্ট দাবি করা হয়েছে। এটা শোনা গল্প, সঠিক আমি তদন্ত করতে পারিনি, আমি জানিনি। যতদূর পর্যন্ত আমার সামর্থ্য ছিল ঠিক ততদূর পর্যন্ত আমি তদন্ত করেছি। এবং আপনাদের কাছে এটা জানাচ্ছি, যারা ভিডিও দেখছেন, এবং আমি চাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ঢোলহাট থানা প্রশাসনের কাছে এটা পৌঁছান। এবং যারা ভিডিও দেখছেন তার মধ্যে উনিও আছে যিনি আমাকে ফাঁসাতে চাইছেন, এবং যারা ফাঁসাচ্ছে আমাকে তারাও দেখবে ভিডিওটা। এখনও সময় আছে, আপনার মিথ্যা এলিগেশন আমার নামে দেবেন না। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ঠিক এমনভাবে পাশে থাকবেন আমার সব সময়। আমি যথাযথ মানুষের পাশে আছি এবং সারা জীবন থাকব। আমার এই কন্ডিশন হয়েও আমি মানুষের পাশে থাকি। শারীরিকভাবে আমি অসুস্থ, মানসিকভাবে আমি অসুস্থ, তবুও আমি মানুষের পাশে থাকার চেষ্টা নিই সবসময়। আর আজকের পাশে থাকতে গিয়েই এই পরিস্থিতি। নিশ্চয়ই ঝড় আসবে, সেটা তার সেই ঝড়ের ভয়ে তো আর পালিয়ে গেলে হবে না, সামনে মোকাবিলা করতে হবে দাঁড়িয়ে, নিশ্চয়ই সেটা করব আমি। এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই করে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে মেয়ের পরিবার, ছেলের পরিবার এবং যে আমাকে ফাঁসাতে চাইছে, আমি হাসি মুখে হাসছি কেন বলুন তো? আমি টেনশন করছি না, কারণ আমি তো আর দোষী নয়, আমাকে যারা ফাঁসাতে চাইছেন তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছায়। যারা আমার শত্রু তারা হাসি মুখে বরণ করে নিতে চাই আমি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মাসে যতটা পারেন রোজা করবেন, ঠিক আছে? সামনে ঈদ আছে, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই সকলকে। ধন্যবাদ বন্ধুরা।